पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। তের শরীরে কাদা ছুটে আসে, সে রাগে ক্ষোভে কেঁদে দিল, তবে শব্দ করে না, চোখে পানি নীরবে ছেড়ে দিল। একটু না হয় সব করে গোসলই করতে চেয়েছে, এটা তো এই বনওয়ালের বাচ্চার ব্যাগরা দিতে হবে। সে রাগে ক্ষোভে ধেই ধেই করে চলে গেল। যায়ও কি বলে, এমনটা না করলেও পারতে ভাইয়া, সব করেছিল অনেক বলে জিমিন জায়কে তের পিছনে চলে গেল। ওরা যেতেই ইয়নহো বলল, এতটা রোর না হলেও পারতি। সাফাই গাইস না তো বোনের হয়ে অনেক আহ্লাদ বেড়েছে, এতটাও মানবো না। ভালোবাসার মতন বাসবো, শাসনও করব, ও যা বলবে শুনতে হবে নাকি? তাছাড়া ওই গোবর ঠাসাকে এত করে বলা হচ্ছে, কখনো করিসনি, পারবি না, তবু কেন জেদ করতে হবে? ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তুই লাই দিস না তো বলে বসে পড়লো সিঁড়িতে। ইয়নহো হাসলো সুগাও, পাশে ওরাও বসলো। জিতাও বলল, এতটা কি করে ভালোবাসলে ভাইয়া আমার বোনকে? জাংকুক মুচকি হেসে জিতার চুলগুলো এলোমেলো করে দিল হাত দিয়ে, বলল, তবু দেখ, তোর গোবর ঠাসা বোনটা এই রাগের মাঝের ভালোবাসাটা বুঝলো না। দেখ গিয়ে কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করেছে, হয়তো গোবর ঠাসা নামটা সার্থক করে দিল। হাসলো সবাই। জাংকুক আবার নেমে ডুব দিল, বলল সে উঠে যাবে। বলতে না বলতেই তে হাজির হলো। কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে জিনকে ধরে এনেছে। তার পুকুরে গোসল করা চাই। জেদ যখন একবার উঠেছে, তা সে না করে থামবে না। জিন এসে ধমকে বললেন, এই কারা ছুঁড়েছিস কেন ওর গায়ে? আম্মু তুমি এসো না তো, ওকে লাই দিতে, পুকুরে গোসল করবে বলছে, জীবনও করেছে। জাংকুকের কথা শুনে তে ফুঁসে উঠলো, বলল, তোমাকে কে এত সব ভাবতে বলেছে? বললেই কি আর হলো, তারই তো ভাবনা, তার বউ তার ভাবনা, এটাই এই মেয়ে বুঝছে না। তার জেদ চেপে গেছে একদম। তার উপর জাংকুক কাদা ছুঁড়েছে, আরো রেগে গেছে। জিন বললেন, শখ করছে, কখনো করেনি করুক। আর হ্যাঁ, নিচে নামবি না বেশি, আমি বলে দিয়েছি। আর তোরা উঠে আয়। আম্মু তুমি অন্তত এমন বলো না, পুকুরের সিঁড়ি অনেক পিচ্ছিল, আর কিসের ভরসায় তুমি নামতে দেবে? জিমিন আর ও কি সাঁতার পারে? আমি এখানে কাউকে গোসল করতে দিব না। তা শুনে এবার তে জোরে জোরে কেঁদে দিল। জিমিন ঢুকে গেছে গোসল করতে, কিন্তু এই জেদিটা জেদ ধরে বসে আছে। জিন বললেন, আব্বু কিছু হবে না, করতে দে। জাংকুক এবার একটু নরম হলো। তের কান্নার দিকে তাকালো, এরপর ইয়নহোর দিকে তাকালো। ইয়নহো ভাইয়ের ভাষা বুঝে গেল, মুচকি হেসে বলল, আমরা উঠে যাচ্ছি। জাংকুক এবার চেঁচিয়ে বলল, নেমে আয়, আস্তে আস্তে নামবি, সিঁড়ি অনেক পিচ্ছিল। তা শুনে সুগা সুহ জিতাও হাসলো, জিনও হাসলেন। তবু বউকে একা ছাড়বে না, কি দরদ ভাবা যায়। জায়েকি হেসে বলল, বুবু যাও, তোমার বরটা তোমাকে একা ছাড়বেই না, বোঝা হয়ে গেছে। সবাই চলে যেতে তের কেন জানি লজ্জা লাগলো। বনওয়ালটা খুবই ফাজিল, একা সে নামতে দিবেই না। আর তার বউ হয়েছে তেমন, গোসল না করে ক্ষান্ত হবেই না। দুটো এক রকম জেদ। তবে বড় কথা হলো, তেকুক একসাথে গোসল করতে পারবে। আহ কি সুন্দর রোমান্টিক ব্যাপার স্যাপার। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক পানি থেকে বলল, আসবি নাকি উঠে চলে যাব আমি? তে শুনে এবার নিচে নামতে লাগলো। উপরে 2-3টা সিঁড়ির পরে পিছলা সিঁড়ি। জাংকুক বলল, আস্তে আয়। তে পা টিপে টিপে নামলো। পানিতে পা দিতে একটু ভয় করছিল। নেমে কোমর অবধি পানিতে যেতেই জাংকুক বলল, দাঁড়াও ওখানে। বলেই তের কাছাকাছি চলে এলো। যেখানে তের কোমর অবধি পানি, সেখানে জাংকুকের কোমর ছুঁতেও পারেনি পানি। জাংকুক তের কাছে এসে বলল, বড্ড জেদি তুই। বলেই কোলে তুলে নিল তেকে। তে কোল থেকেই ফুঁসে উঠলো, 100 বার হব, আমার ইচ্ছে করছে, তুমি মানা করবে কেন? তেকে কোলে নিয়ে নামতে নামতে বলল, আমিই করব সব। তে কিছু বলল না। জাংকুক তার বুক অবধি পানিতে নিয়ে ছেড়ে দিল তেকে। তের গলা অবধি পানি হলো। জাংকুক হেসে বলল, এতটুকু লেলিপুটের আবার জেদ দেখো আকাশ সমান। তের খোঁটাটা গায়ে লাগলো। সে বলল, ওরে আমার লম্বুখানে একটু লম্বা হয়েছে, আসছে বড়াই করতে। কি ভাষা রে তোর, মার খাস না তাই স্পর্ধা বেড়ে যাচ্ছে দিন দিন। তো কি বলবো, আমি ঠিকই আছি লম্বা, তুমি একটু বেশি লম্বা, তাই এমন মনে হচ্ছে। লিলিপুট না আমি। জাংকুক হাসলো, কোমর পেঁচিয়ে ধরলো, এক সিঁড়ি উপরে উঠালো। এবার তের একটু কম পানি হলো। বলল, দেখো কিরকম কেঁদে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। তে জাংকুককে দূরে ঠেলতে লাগলো, বলল, সরো তো, আলগা প্রীতি লাগবে না আমার। জাংকুক এবার একটা অস্বাভাবিক কাজ করলো। তের কামিজের নিচে হাত রাখলো। কেঁপে উঠলো তে। পানির নিচে জামাবিহীন খালি শরীরের উপর স্পর্শ বুঝতে পারে। হাতটা তের কোমরের বাঁকা খাঁজের মাঝে। এবার চেপে ধরলো সেখানে। নরম শরীরে এমন লাগাম ছাড়া স্পর্শ থেকে কাঁপিয়ে তোলে। জাংকুক অন্য হাত দিয়ে তের খোপা করা চুলগুলো খুলে দিল। শ্যাম্পু করা চুলগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়লো। এরপর তেকে ঘুরিয়ে নিজের বুকের সাথে পিঠ নিয়ে নিল তের। এতক্ষণ
তখন হাত ছিল কোমরে, পানির মাঝে স্লাইড করতে করতে পেটের উপর নিয়ে গেল। তে এবার জড়িয়ে গেল। সহ্য হলো না এত গভীর স্পর্শ। খামচে ধরলো জাঙ্কুকের হাত, তড়ি ঘড়ি করে বলল, জাঙ্কুক কি করছো? এখনো মনে হচ্ছে আলগা পিরিত দেখাচ্ছি আমি? তে উত্তর করলো না। জাঙ্কুক আবারও বলল, অধিকার তুই আমার, আলগা পিরিত দেখানোর প্রয়োজন পড়বে আমার? তে কোনো উত্তর করতে পারলো না। এই ছেলে সব কথার উত্তর রেডিই থাকে, কাজে এবং কথায় দুটোই বুঝিয়ে দেবে। তে কানের পিঠের চুল সরিয়ে কানের পিঠে ঠোঁট ছুঁয়ে চুমু দিল গাঢ় একটা। চুমু দিয়ে বলল, বল পড়বে? হাসলো উত্তর শুনে। যেখানে চুমু দিল সেখানে একটা ছোট্ট কামড় দিল। তের পেটের উপরে হাতটা আর একটু গলিয়ে ডান থেকে বামে নিয়ে তেকে পেট ধরে ঘুরালো। তের চোখ বন্ধ। সে এত এত প্রগাঢ় গাঢ় গভীর ছোঁয়া নিতে পারছে না। বুক অনবরত ওঠানামা করছে। জাঙ্কুক হাসলো, একটু ছুঁয়ে দিলে উমিয়ে পড়ে। কথাটা ভেবে আবার আপন মনে হাসলো। তেকে নিয়ে তৎক্ষণাৎ ডুব দিল। তে প্রস্তুত ছিল না এটার, তাই কাশি উঠে গেল। আবার নিঃশব্দে হাসলো সে। মুখে পানি সরিয়ে তেকে দেখলো। তে দু হাতে মুখের পানি সরালো, সরিয়ে ঝাঁজ নিয়ে বলল, এটা কি হলো? কি হলো? নেশালো কণ্ঠ তার। তে থমকে গেল। জাঙ্কুকের নগ্ন শরীরে নজর দিল। লোমশ ভেজা বুক, পড়ে আছে লোমগুলো। বুকের উপরে কামড়ের দাগ অতি নিকট থেকে স্পষ্ট তাজা মনে হচ্ছে। দাগগুলো দেখে তেমনটাই মনে হচ্ছে। মনে পড়লো সে কামড় দিয়েছিল। এদিকে জাঙ্কুক অভিভূত হচ্ছে তেকে ভেজা চুল ভেজা শরীরে দেখে। আজ প্রথম থেকে গোসলরত অবস্থায় দেখলো চুলগুলো ভিজে লেপ্টে আছে, ঠোঁট জোড়া ভিজে সজীব হয়ে গেছে, চোখের পাপড়িগুলো ভেজা, সামনের চুলগুলো ভিজে সামনে গলা সহ বুকে এসে পড়েছে। জামার গলার খোলা অংশটুকু হলুদ ফর্সা, সেখানে পানি পড়ে জল জল করছে মনে হচ্ছে। নেশা ধরে গেল জাঙ্কুকের, শরীরে ঝিম ধরে আসছে। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে সব দেখলো, লজ্জা পেল খুব। এভাবে আজ প্রথম এসব ছোট ছোট অনুভূতির সাথে নিত্যদিন পরিচয় হচ্ছে। লজ্জারা কুড়ে ধরে। জাঙ্কুক হাত তুলে তের চুলগুলো সামনে থেকে সরিয়ে গলা আরো আলগা করে দিল। ওনার শরীরে তবু তের ভেজা শরীরে লজ্জা করছে। বলল, লজ্জা পাচ্ছি আমি। কিছু করিনি তো আমি, শুধু দেখছি। তে আরো নুয়ে পড়লো। জাঙ্কুক দুষ্ট হাসলো। এই ছেলে এক নাম্বার দুষ্ট। বলল, বলে ডুব দিল তে। উঠে বলল, সাঁতার শিখাও আমায়। একদিনে কি শিখবি? তে কিছু বলল না। জাঙ্কুক বলল, চল সাঁতরে আসি তোকে নিয়ে। কিভাবে? জাঙ্কুক উত্তর করলো না। তেকে বুকে নিয়ে চিৎ হয়ে শুয়ে পড়লো। বলল, গলা জড়িয়ে ধরে রাখ। তে ভয় পেয়ে গেল, তবু ধরে রাখলো শক্ত করে। জাঙ্কুক ওকে নিয়ে চিৎ হয়ে অনেকটা দূরে সাঁতরে গেল। অনুভূতি বল, স্বামীর বুকে চড়ে সাঁতার কাটছিস? তুমি একটু না অনেকটা ফাজিল আর দুষ্ট, এটা কি জানো তুমি? এতদিনে বুঝলি? তে উত্তর করলো না। জাঙ্কুক ওকে নিয়ে সাঁতরে আবার চলে এলো। আগের জায়গায় দাঁড়ালো, ডুব দিল দুজন। তে আবার জাঙ্কুকের গলা জড়িয়ে উঠে পড়লো। জাঙ্কুকের মুখের সামনে মুখ নিল, তাকালো দুজন দুজনের দিকে গাঢ় দৃষ্টিতে। জাঙ্কুক হাসলো বইয়ের এই কাজে। তে জাঙ্কুকের কপালে চুমু আঁকলো গভীর গাঢ় ঠোঁট দাবিয়ে। জাঙ্কুক খুব অবাক হলো। ভালো লাগায় ছেয়ে গেল এই স্পর্শটুকুই। অনুভূতিরা প্রজাপতির ন্যায় উঠতে লাগলো। এই মেয়ে যে তাকে অনেক ভালোবেসে ফেলেছে তা বোঝা হয়ে গেছে। চুমু একে মুখ তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকালো, এরপর চোখের দিকে। হাসছে জাঙ্কুক মিটমিট করে। বলল, পাতাল তো আরো করে দিলি, নিজের বিপদ নিজে কেন ডাকছিস গোবর ঠাসা? তে কিছু বললো না, হাসলো শুধু। জাঙ্কুককে ছেড়ে দিয়ে বলল, এটা সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করালে বলে পারিশ্রমিক দিলাম। হেসে ফেললো জাঙ্কুক। এরপর তে জাঙ্কুকের কাছে আরো এগিয়ে এসে কামড় দেওয়ার স্থানে আবার কামড় দিল। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল সব। এই গোবর ঠাসা যে রোমান্টিক মুড থেকে একেবারে জন্তু মোডে চলে যাবে ধারণা ছিল না তার। অনেকটা জোরে বুকের সেই স্থানে কামড় দিয়ে জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দিল আর দাম্ভিকতার স্বরে বলল, আর এটা আমাকে কাদা ছোড়ার জন্য। বলেই তড়িঘড়ি করে উপরে উঠলো। এখানে আর থাকা যাবে না, নয়তো বিপদ শৈলের উপর ধেয়ে আসবে। তে উপরে উঠে দৌড়ে বেশি দূর যেতে পারলো না। বেচারি শান ছেড়ে যেই মাটিতে পা দিয়েছে অমনি ধপাস পড়েছে বেশ আচ্ছা জোরেই। কোমর বোধহয় আর নেই, চেঁচিয়ে উঠলো, মাগো বলে পিছলার উপর পণ্ডিতি করতে গিয়ে পড়লো। জাঙ্কুক এবার হা হা করে হেসে ফেললো, চেঁচিয়ে বলল, সাজা পেয়ে গেলি তো? অনুভূতি বল, পিছলার উপর পণ্ডিতি করতে গিয়েছিলি না? বোঝে এবার কেমন লাগে? তে চেঁচিয়ে চলেছে কোমর ধরে। সে আবার বলল, কোমর কি কোমরের জায়গায় আছে নাকি গেছে? এই বনলের বাচ্চা, আমার কোমর গেছে, এসে ধর। তোর কোমর আমি ধরবো কেন? তোর কোমর তুই ধর, ঘাজার ব্যথাও তার। বলে সে গা ছাড়া ভাব নিয়ে ডুব দিল। এরপর উঠে পড়লো। তে চেঁচিয়েই চলেছে, লেগেছে বেশ আচ্ছা মতনই। পিছনে এসে বলল, কোমর তো কোমরের জায়গায় আছে, খসিনি তো, তাহলে আমার হামলাচ্ছিস কেন নাটকবাজ? বনলের বাচ্চা, ব্যথা পেয়েছি অনেক, উঠতে পারছি না, মা গো।
জাঙ্কুক হেসে কুটি কুটি হচ্ছে। তাকে কামড় দেবার সাজা। হাসি দেখে তে আবারও রাগলো, এবার কেঁদেই দিল শব্দ করে। জাঙ্কুক তের মুখ দেখে বুঝলো ব্যথা ভালোই পেয়েছে। জাঙ্কুক গায়ে হাত জড়াতে জড়াতে জার্কিকে কল দিল। জার্কি ধরতেই জিজ্ঞাসা করলো বাড়ির ভেতরের উঠোনে কেউ আছে কিনা। জার্কি জানালো মায়েরা সবাই রান্না করে। জাঙ্কুক রান্নাঘরের দরজা বন্ধ করতে বললো কিছুক্ষণের জন্য, বলে আশেপাশে নজর রাখতে বললো, বড়রা কেউ যেন না থাকে উঠোনে। সব বলে কল কেটে তেকে কোলে তুলে নিল, নিয়ে হাঁটা ধরলো, বলল, নাটকবাজ গোবর ঠাসা। জাঙ্কুক সবার চোখ এড়িয়ে তেকে কোলে করে নিয়ে আসে গোসলখানায়। তেকে নিচে দাঁড় করিয়ে দিল। অমনি ব্যথায় কোকিয়ে ওঠে, কোমরের হাড়ে লেগেছে অনেকটা। জাঙ্কুক তাকালো তের দিকে, বুঝলো ব্যথা ভালোই পেয়েছে। বুঝে মেজাজটাও চলে গেল। বেয়াদব সবসময় উড়নচণ্ডী হয়ে হাঁটাচলা করবে, বিপদ সবসময় নিজেই ডেকে আনবে। এত করে বলা হলো পিছলা, তবু দৌড়ে যেতে গিয়ে আকাম করলো। জাঙ্কুক চোখ মুখ কুচকে কিরমির করে বলল, পিয়াদ্দব গোবর ঠাসা, এখন কক্কাচ্ছিস কেন? যা দৌড়া, মনটা যা বলছে না তোর উপর, ঠাটিয়া কয়েকটা দিতে পারলে শান্তি লাগতো। ফাজিল কোথাকার। তের চোখের পানি ছেড়ে দিল। সে কি বুঝেছিল এমনটা হবে? যদিও পিছলার উপর দৌড়ানো ঠিক হয়নি, কিন্তু ভয়েই তো দৌড়াতে গিয়ে এমনটা হলো। যারা কি বললো পড়ে গেছে বুবু? হ্যাঁ, যাও কি ঘরে পেন রিলিভার আছে? হ্যাঁ আছে। নিয়ে আয়, সাথে ড্রেস আনিস। যারা কি কিছুক্ষণের মাঝে চলে আসে। তে নীরবে পানি ফেলছে চোখের। জাঙ্কুক গোসল করে দরজা আটকে ঝাঁজ নিয়ে ভারী কণ্ঠে বলে, দেখা কোথায় লেগেছে। তে চমকে উঠলো, তাকালো জাঙ্কুকের দিকে। লাগবে না, দাও, আমি আম্মুর থেকে দিয়ে নেব। জাঙ্কুক রেগে গেল। সে কি আর পরের ঘরের লোক নাকি পরপুরুষ? এই সামান্য জিনিস নিতে তার এত সমস্যা? স্বামী সে তার কিরমির করে ধমকে বলল, এই ফাজলামো করছি আমি তোর সাথে? বলে তে গাল চেপে ধরলো। মেজাজ তার সত্যি গরম হয়ে গিয়েছে। একে তো বেপরোয়া ভাবে চলে, তার উপর এখন অবুঝের মতন কথা বলছে। সে আবার বলল, এই বল, আমি তোর কে হই? তোর এত ফর্মালিটি করতে হবে কেন? সব হচ্ছে হবে, আর সামান্য জিনিস নিয়ে এখন তোর ন্যাকামি দেখবো আমি? বলে ছেড়ে দিল তের চোয়াল। তে কিছু বললো না। স্বামী তার, কিন্তু তবু লজ্জা লাগে। জাঙ্কুক বেজায় রেগে গেছে। জাঙ্কুকের দিকে পিছন ঘুরে হাত দিয়ে বুঝালো কোথায় লেগেছে। জাঙ্কুক দেখলো কোমরের মাঝামাঝি হাড় সোজাসুজি আঘাত পেয়েছে। জামা আগে চেঞ্জ করবি নাকি ক্রিম আগে লাগাবো? তোমার যেটা ভালো মনে হয় তাই করো। জাঙ্কুক তের জামার কোমরের কাছ থেকে কিছুটা অংশ সরিয়ে আলগা করলো। তে জাঙ্কুকের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো, শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো। জাঙ্কুকেরও অস্বস্তি অস্থিরতা ফিল হচ্ছে, তবে পাত্তা দিল না এখন। এই গোবর ঠাসার জন্য জীবনটা প্যারাময় হয়ে গেল। একটা না একটা অঘটন ঘটাতেই আছে, আর সে দায়িত্ব পালন করতেই আছে। ভেবে দীর্ঘশ্বাস ফেললো। ব্যথা তো ভালোই পেয়েছিস মনে হচ্ছে, ভেতরে যন্ত্রণা অনুভব হচ্ছে? একটু একটু। আপাতত এটা দিয়ে দেখি কি হয়, নয়তো ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে। তে কিছু বললো না, নীরব সম্মতি দিল। জাঙ্কুক ক্রিম নিয়ে আলতো হাতে জায়গায় মাসাজ করতে লাগলো। কিছুক্ষণ মাসাজ করে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে বেরিয়ে আয়, আমি বাহিরে গেলাম। চায় কি সবাইকে জানালো তে পড়ে গেছে, কোমরে ব্যথা পেয়েছে। ব্যাস হয়ে গেল। সকলে ব্যস্ত হলো তাকে নিয়ে। জাঙ্কুক সকলকে জানালো সমস্যা খুব বেশি না, যদি দরকার হয় বেশি ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া যাবে। কারোর এত অস্থিরতা দেখাতে হবে না, আর ওর একটু স্বাস্থ্য হওয়ারও দরকার আছে, এতে যদি শিক্ষা হয়। বিকালের দিকে সবার ঘুরতে যাবার প্ল্যান ছিল। তে যেতে পারবে না ভেবে কেউ কিছু বলছে না, কিন্তু তে নিজেই জানালো তার বেশি আর সমস্যা হচ্ছে না। ওষুধ খেয়ে পেন রিলিভার নিয়ে অনেকটা কম। এখন সত্যি কম কিনা নাকি ঘুরতে যাবার লোভে মিথ্যা বলছে সেটা জাঙ্কুক বোঝার চেষ্টা করলো এবং জিজ্ঞাসাও করলো, কিন্তু সে জানালো কম। জাঙ্কুক আর কিছু বললো না। বাহির থেকে ঘুরে সবাই সন্ধ্যার দিকে বাসায় আসে। সন্ধ্যা পেরিয়ে রাত হতেই তে টের পায় তার ব্যথাটা আবারও বাড়ছে। তে বারবার ঘুমিয়ে উঠছে, ব্যথায় চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে। যায় কি তার টের পেয়ে জিজ্ঞাসা করলো। তে জানালো তার প্রচুর ব্যথা করছে কোমরে। এটা জাঙ্কুক সহ মায়েদের জানানো হলো। শুনে সকলে ছুটে এলো। মেয়েটার এমন জেদ উড়নচণ্ডী স্বভাবের জন্য শুধু অঘটন ঘটে, নিজের বিপদ নিজে ডেকে আনবে। জাঙ্কুক অনেক বকা তো দিল, কিন্তু বউয়ের জন্য অস্থিরতা কমলো না তার। সে নিজে পাশে বসে ব্যথা উপশমের কারণ হলো। এমনটা দেখে জিসু ইউনজুন গিয়ে জিনকে কিছু একটা বলল, যেটা শুনে জিনের ভালো লাগলো। রাতে তে আর জাঙ্কুককে একটা আলাদা ঘর দেওয়া হলো, যা জিনই ব্যবস্থা করে দিয়েছে। সব সময় যে পণ্ডিতি করিস, উড়নচণ্ডী হয়ে বেড়াস, এখন এই যে কষ্টটা পাচ্ছিস কে নিচ্ছে এটার ভাগ? সেই তো নিজেই কষ্ট পাচ্ছিস। সব সময় বলা হয় সাবধানে থাকবি, তবু শুনিস না। আর হয়ে গেছে অসাবধানতায়, সেটা মানলাম। বিকেলে কেন জেদ ধরে গেলি ঘুরতে? তোকে জিজ্ঞাসা করলাম, তবু বললি না কেন? বিকেলে কম মনে হচ্ছিল, ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু এখন এমন হবে বুঝিনি। তে স্বামীর কাছে আহ্লাদ পাবার জন্য জাঙ্কুকের পেট জড়িয়ে ধরে বুকে মাথা গুজে পড়ে রইল। এরই মাঝে জিন এলেন, বাইরে থেকে ডাকলেন, জাঙ্কুক আব্বু। আম্মু ভিতরে আসো।
জিন ভিতরে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখে চোখ জুড়ালেন। কে বলবে এরা 2 মাস আগেও একে অপরের জনম শত্রু ছিল। জিন গরম পানি আর তোয়ালে নিয়ে এসেছেন। আর জিনকে দেখে তেও প্রতিক্রিয়া করলো না, জাঙ্কুকের সাথে লেপ্টেই রইল। কিছু বলেছে আর? বললো তো ব্যথা করছে, কিন্তু দেখো চোখ মুখ খিচিয়ে শান্ত হয়ে আছে। এখন শান্ত হয়ে কি হবে? এই শান্তটা আগে থেকে হলে এখন কষ্ট করতে হতো। থাক আর বকিস না, ভুল করে ফেলেছে। অনেক সময় না বুঝে ভুল হয়ে যায়, দুর্ঘটনায় হাত থাকে না কারো। জাঙ্কুক কিছু বললো না। জিন কাছে গিয়ে তেকে জিজ্ঞাসা করলো, মারে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ আম্মু, হাড়ের মাঝে টনটন করছে। জাঙ্কুক আম্মু ডাক শুনে অবাক হলো, তাকালো তের দিকে, কিন্তু পুরো মুখ দেখতে পেল না। জিন জাঙ্কুককে বলল, ঠিক তুই দিতে পারবি নাকি আমি দিয়ে দেব? রাখো, আমি করছি, তুমি গিয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। জিন বিরক্তি করলেন না, বললেন, কখনো তো তাকিয়েও দেখতিস না তোর এই আল্লাদির অসুখ হলে কি করে। এখন দেখে নে সকলের অবস্থা কিরকম নাজেহাল করে। হ্যাঁ, হাড়ে হাড়ে টের পাচ্ছি। তীর চোখ খুলে মাথা উঁচু করে চোখ ছোট ছোট করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক পাত্তা দিল না। তা দেখে জিন হাসলেন। জিন চলে যেতেই জাঙ্কুক বলল, ওঠ, ছেক দিয়ে দেই, ভালো লাগবে। জাঙ্কুক তেকে উপর হয়ে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে তের পাশে গিয়ে বসলো। এরপর তের কোমরের কাছে জামাটা সরালো অনেকটাই। তের কোমর সহ একটু পিঠও আলগা করলো। লাইটের আলোয় হলুদাব কোমর সহ পিঠটা দেখলো। তে উপর হয়ে শুয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে গভীর দৃষ্টি দিয়ে। জাঙ্কুক তাকালে সে লজ্জামাখা হাসি দিয়ে মুখ দেখে ফেললো। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে ফেললো নিঃশব্দে। তের কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, আর কত পরীক্ষা নিবি আমার? বড্ড জ্বালাচ্ছিস, সুযোগ হোক একবার, শোধ না নিয়ে ছাড়বো না কিন্তু। তে কিছু বললো না, ঢিপ ঢিপ বুক নিয়ে মুখ ঢেকে রাখলো। জাঙ্কুক পাত্র থেকে গরম ছেঁক নিয়ে তের কোমরে ধরতে থাকে। তে একটু উষ্ণ আরাম পেয়ে বলল, ভালো লাগছে। লাগবেই তো, পতি তার পত্নী সেবা করছি যে। জলদি সুস্থ হ গোবর ঠাসা, এবার তোর পতি সেবা করতে হবে। তে আরো লজ্জায় নুয়েই পড়লো। বিছানার চাদর খামচে ধরে শুয়ে রইল। জাঙ্কুক টের পেল, হাসলো নিঃশব্দে। এভাবেই অনেকটা সময় নিয়ে ছেক দেবার পর তে বলল, শোনো, শুয়ে পড়ো। যন্ত্রণা করছে না আর? কমেছে। জাঙ্কুক ছেক দেওয়া বন্ধ করে ঝুঁকে তের কোমর ও পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। নরম পিঠে দাড়ি সমেত ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো তে। ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও তের দিকে তাকালো। তে উপর হয়ে শোয়া অবস্থায় ঘোরার ফলে পেটের উপর থেকে জামা সরে গেল। পেট আলগা হলো কিঞ্চিত। হলুদ ফর্সা পেটটা নজর এলো জাঙ্কুকের। তের পেটের সৌন্দর্য দেখে মাথা ঝিমঝিম করে উঠলো তার। নিজেকে দমালো না এক চুল পরিমাণ, বাসনা পূর্ণ করে নিল। ছুঁয়ে দিল ঠোঁট তের মসৃণ নরম তুলোর মতো পেটে। ঠোঁট দাবিয়ে দিয়ে চুম্মু আঁকলো তের পেটে। জাঙ্কুক মুখ তুলতেই তে লজ্জায় নুয়ে পড়লো। জাঙ্কুক মুচকি হেসে লাইট অফ করে শুয়ে পড়লো। তেকে কাছে টেনে নিতে নিতে ফিস ফিস করে বলল, আল্লাহ দিব, জলদি সুস্থ হয়ে যা। তে জাঙ্কুকের গলার মাঝে মুখ গুজে রাখলো। জাঙ্কুক ভালোবাসার পরশ দিয়ে ব্যথা ভুলাতে চাইলো বউয়ের। আচ্ছা, আম্মু ডাকা কবে থেকে ধরলি? আজ থেকে। পুকুরে গোসল করার জন্য আমার আম্মু রাজি হচ্ছিল না, তাই তোমার আম্মুকে আম্মু ডেকে রাজি করিয়েছি। কত বড় চালাক, চিন্তা করা যায়? এই গোবর ঠাসা, তুই আমার আম্মুকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আম্মু বলে পটিয়েছিস। এই জন্য বলি, গোবর ঠাসাকে গোসল করার অনুমতি কে দিল? স্বার্থ সিদ্ধির জন্য ডাকিনি, মন থেকে ডেকেছি আম্মু বলে। আজকের জন্য এতটুকুই। সবাই প্লিজ কমেন্ট করে জানাবা আজকের পার্টটা কিরকম হয়েছে।